এবার খামেনি পুত্রকে হত্যার হুমকি ইসরায়েলের। অভিযানে 50,000-এরও বেশি মার্কিন সেনা। সৌদিতে সিএএর অফিসে ড্রোন হামলা। আমিরাতে আটকে পড়াদের উদ্ধারে ইউএস বাংলার দুটি ফ্লাইট। জ্বালানির সংকট মোকাবেলায় জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান বিদ্যুৎ মন্ত্রীর। স্পট মার্কেট থেকে এলএনজি কেনার চেষ্টা, বন্ধ হতে পারে শপিং মলের আলোকসজ্জা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। দর কষাকষির সুযোগ আছে, দাবি বাণিজ্যমন্ত্রীর। পহেলা বৈশাখের আগেই শুরু হচ্ছে কৃষক কার্ডের কার্যক্রম। কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন নজরুল ও রিজভী। দায়িত্ব কমল টুকু, সাকি, ববি সহ 8 প্রতিমন্ত্রীর। সীতাকুণ্ডে শিশু ইরাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার বাবু শেখের। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর ছুরিকাঘাতে সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া খুন। শিরোনাম শুনছিলেন, স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি সুমাইরাত্রি। এবার ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি পুত্র মুস্তফাকে হত্যার হুমকি দিল ইসরায়েল। চলমান অভিযানে যুক্তরাষ্ট্রের 50,000-এর বেশি সেনা অংশ নিয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। আর পাল্টা হামলায় 6 শতাধিক মার্কিন সেনা নিহতের দাবি তেহরানের। পাল্টাপাল্টি সংঘাতের 5ম দিনে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সৌদির মার্কিন কনসুলেটের পর সিআইএর স্টেশনে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এছাড়াও দুবাইয়ের মার্কিন কনসুলেট ও কাতারের উদেইদের মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। অর্ণব প্রসাদ জানাচ্ছেন বাকিটা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রতিনিয়ত কেঁপে উঠছে তেহরান। সরকারি স্থাপনার পাশাপাশি হামলা চলছে স্কুল, হাসপাতালে। শনিবার থেকে এখন পর্যন্ত ইরানের প্রায় 2000 স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের। আইডিএফের আক্রমণে দুমড়ে মুচড়ে গেছে তেহরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস ভবন। ইরানে চলমান অভিযানে যুক্তরাষ্ট্রের 50,000-এর বেশি সেনা অংশ নিচ্ছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এছাড়া অঞ্চলটিতে মোতায়েন রয়েছে অন্তত 200 যুদ্ধবিমান ও বিমানবাহী 2টি রণতরী। দমে না গিয়ে প্রতিশোধ নিতে মরিয়া ইরান, ব্যস্ত নতুন করে সরকার গঠনে। এরই মধ্যে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে বিশেষজ্ঞ পরিষদ। তবে নবনির্বাচিত সর্বোচ্চ নেতাকেও নির্মূলের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী হুমকি দিয়ে জানান, ইরানের যে কোনো শাসন ব্যবস্থাকে ধ্বংস করবে ইসরায়েল। এছাড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েল কাঁপাচ্ছে তেহরান। চলমান অভিযানে 6 শতাধিক মার্কিন সেনা হত্যার দাবি করেছে আইআরজিসি। যদিও যুক্তরাষ্ট্র বলছে হামলায় প্রাণ গেছে 6 সেনার, যাদের মধ্যে 4 জনের পরিচয় মিলেছে। শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। নতুন করে দুবাইয়ের মার্কিন কনসুলেটের সামনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার রিয়াদের কনসুলেট ভবন ছাড়াও সিআইএর কার্যালয়ে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইরানের যে কোনো হামলা মোকাবিলার প্রস্তুতির কথা জানিয়েছে সৌদি মন্ত্রিসভা। ইরানের 2টি ক্ষেপণাস্ত্র ও 9টি ড্রোন প্রতিহতের দাবি করেছে রিয়াদ। আইআরজিসির হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে কাতারে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অন্যদিকে লেবাননেও হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। এতে প্রতি মুহূর্তে বাড়ছে হতাহতের সংখ্যা। দক্ষিণ লেবাননের গ্রামগুলোর বাসিন্দাদের স্থান ছাড়ার নির্দেশ দিচ্ছে আইডিএফ। বাড়তে থাকা উত্তেজনার মাঝেই ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। এছাড়াও সাইপ্রাসের ব্রিটিশ বিমান ঘাঁটিগুলোতে হামলার পর দেশটির নিরাপত্তায় প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাবে লন্ডন ও প্যারিস। তবে ইরানে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার ফের নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। অন্যদিকে ইরানের পারমাণবিক বোমা তৈরির যথেষ্ট প্রমাণ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।
আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা দুবাই ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই ফ্লাইটগুলো পরিচালিত হবে। প্রথম ফ্লাইটে শাহজালাল বিমানবন্দর থেকে আজ সন্ধ্যা 7:20 দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত 12:20 ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আগামীকাল দ্বিতীয় ফ্লাইটটি ঢাকা থেকে বিকেল 5:15 দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। ওই ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত 10টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস বাংলা এয়ারলাইন্স, এমিরেটস ও এয়ার ইন্ডিয়া সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট চালানোর অনুমতি দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও জ্বালানির সংকটের মুখে। দেশে যা মজুদ আছে তা দিয়ে মার্চ মাস পর্যন্ত চলবে। এমন অবস্থায় সরকার জ্বালানি ব্যবহারে জনগণকে সাশ্রয়ী হবার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে শপিং মলগুলোতে আলোকসজ্জা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। সংকট মোকাবেলায় স্পট মার্কেট থেকে জ্বালানি কেনার চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী। বাকিটা জানাচ্ছেন আসিফ ইকবাল খান। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীর দুই পাশে আটকা পড়েছে শত শত তেলবাহী জাহাজ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের দামও বাড়ছে। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম $70 আশপাশ থেকে $100 পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস রয়েছে। বাংলাদেশে জ্বালানি আমদানির সিংহভাগই মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। এই পরিস্থিতি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে নতুন করে ফেলেছে উদ্বেগের মধ্যে। বুধবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, বিদ্যমান মজুদ দিয়ে মার্চ মাস পর্যন্ত স্বাভাবিকভাবে চলা সম্ভব। তবে বৈশ্বিক সংকট দীর্ঘ হলে তার প্রভাব এড়ানো কঠিন। এজন্য জ্বালানি সাশ্রয়ে রেশনিং ব্যবস্থার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় ঠেকাতে শপিং মলে বাড়তি আলোকসজ্জা বন্ধের নির্দেশ আসতে পারে বলেও আভাস দেন মন্ত্রী। সারা পৃথিবীর সমস্যা হয়ে গেছে, তো আমরা যতটুকু আমাদের যেটা আছে সেটা নিয়ে আমরা কিভাবে সাশ্রয় করে চালাতে পারি সেই জিনিসগুলো আমরা আলোচনা করলাম। যুদ্ধ দিন থাকবে ততদিন তো এই ক্রাইসিস থাকবে, তারপরেও আমরা যাতে ঘুরে তুলে আনানো যায় যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি আমরা। ডিজেল পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে এবং বিজেপিকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্পট মার্কেট থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে। বিডিআর চিফের সাথে কথা বলছি, বিজেপি চিফের সাথে কথা বলছি বর্ডার টাইট করার জন্য। আমরা অল ডিসিদেরকে বর্ডার এরিয়ার ডিসিকে বলে দিচ্ছি ইয়েতে, এবং ওই এরিয়াতে আমরা ডিজেল বিক্রিতে রেশনিং করতেছি। সংকট হলেও তা অসহনীয় হবে না আশ্বাস দিয়ে এখনই লোডশেডিং এর কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন মন্ত্রী। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করতে সক্ষম ঢাকা। তবে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আর বাণিজ্যমন্ত্রী বলছেন, চুক্তিটি নিয়ে এখনও দর কষাকষির সুযোগ রয়েছে। এখনও ইতিবাচক বা নেতিবাচক কিছু বলার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেন তারা। বাকিটা জানাচ্ছেন সুলতানা স্বর্ণা। বাংলাদেশ যুক্তরাষ্ট্র কৌশলগত সম্পর্ক জোরদারে 2 দিনের ঢাকা সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন পল কাপুর ও রাষ্ট্রদূত। পরে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করতে সম্মত বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সময়ে করা চুক্তি বাংলাদেশ ফার্স্ট নীতির সাথে সাংঘর্ষিক নয় বলেও জানান তিনি। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছে এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এইটা আমরা অন্ধকারে করেছি। আরেকটা জিনিস মনে রাখবেন, এটাতে একটা এন্ট্রি ক্লজ এবং এক্সিট ক্লজ আছে। আমরা সেটা পর্যালোচনা করব এবং
বাংলাদেশের আইন অনুযায়ী যদি কোনো মেজার নিতে হয় আমরা নিব। এদিকে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন পল কাপুর। পরে মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় বাংলাদেশ। এ নিয়ে এখনই ইতিবাচক বা নেতিবাচক বলার সুযোগ নেই। তারা নতুন সরকারের সাথে কাজ করতে চান। তারা আগামী দিনে কিভাবে আমেরিকান বিনিয়োগ এই দেশে আসবে সেটার জন্য দুই একটা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন, যে এইগুলি দূর করলে আমেরিকান বিনিয়োগের জন্য সেটি সহজতর হবে। আমাদের কিছু নন টেরিফ ব্যারিয়ার আছে যেগুলি দূর করা গেলে তাদের ডেভেলপমেন্ট ফিনান্স যেটা আছে সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশ এলিজিবল হবে সেটার জন্য। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সাথেও বৈঠক করেন পল কাপুর। বৈঠকে জ্বালানি সমস্যার সমাধানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বলে জানান জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। দুই অ্যাম্বাসাডারকে একই কথা বলছি এবং যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসতো তাকে বলছি যে আপনারা আমাদেরকে এই মানে একটা লং টার্ম আমরা আপনাদের সাথে যেতে চাই, আর দুইটা হলো যে এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি। তারা বলছে তারা এটা কথা বলে আমাদের জানাবে। বৃহস্পতিবার একাধিক রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন পল কাপুর। এছাড়াও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা আয়োজিত ইফতার মাহফিলেও অংশ নেবেন তিনি। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা। পহেলা বৈশাখের আগে কৃষকদের জন্য কৃষক কার্ড কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে দেশের 8 থেকে 9টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের মতো প্রান্তিক কৃষকদের এই সুবিধা দেওয়া হবে। পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু করার চিন্তা করছি এবং আশা করি পারব। 9টা উপজেলার 9টা ইউনিয়নের 9টা ডিভিশন, ওইভাবে আর প্রান্তিক কৃষক আছে, একেবারে প্রান্তিক কৃষক, তাদেরকে কিছু বেনিফিট দেব ফ্যামিলি কার্ডের মধ্যে। আর পরবর্তীতে অ্যাকচুয়ালি আমাদের এই কার্ডের মূল উদ্দেশ্য যেটা আছে সেটা হলো উৎপাদন, ভোক্তা, কৃষি জমি, কৃষি পণ্য, ভ্যারাইটি সবকিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে। প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা ও 8 প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। অপর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীকে দেয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব। প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে দেয়া হয়েছে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব। মোহাম্মদ রাজীব আহসানকে নৌ পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় বাদ দিয়ে জুনায়েদ সাকি এখন থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। শ্রম মন্ত্রণালয় থেকে অব্যাহতি দিয়ে নুরুল হককে শুধুমাত্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে ববি হাজ্জাজকে। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে প্রধান আসামি বাবু শেখ। বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়। এদিকে ইরার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দ্রুত খুনের বিচার নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। ফয়সাল করিমকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হোসেন জিয়াদ। বুধবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শিশু ইরাকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি বাবু শেখকে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় বাবু শেখ। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এদিকে আগামী 27 এপ্রিলের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। 164 ধারা জবানবন্দি দিয়েছে এবং সে জবানবন্দিতে কিভাবে সে এই ঘটনাটার সাথে জড়িত ছিল এবং কিভাবে এই ইরামণিকে ধর্ষণের চেষ্টা করে হত্যা করেছে এই বিষয়ে সে একেবারে সুনির্দিষ্টভাবে সে জবানবন্দি দিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ওর সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেটা খুঁজে বের করে
এই তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দিয়ে দেবে এবং চার্জশিটের আলোকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। এর আগে সকালে ইরার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। জানান এ ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান মর্মাহত। সমবেদনার পাশাপাশি খুনির বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এই বিচার নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন এটা সরকারের পক্ষ থেকে করা হবে। এটা ওনাদের আর্থিক সঙ্গতি বা অসঙ্গতির সাথে কোনোভাবেই এটা সম্পৃক্ত না। এটা আমাদের দায়িত্ব এই ধরনের অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং এই ধরনের ঘটনা যেন কেউ পুনরাবৃত্তি করতে সাহস না করে সেই ব্যবস্থাটা আমরা নেওয়ার চেষ্টা করব। এলাকাবাসী জানায় খুনি বাবু শেখ ও ইরার পরিবার ভাড়া বাসায় একসাথে থাকতেন। পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে এই হত্যাকাণ্ড ঘটায় বাবু শেখ। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান সবাই। সবাই দেশবাসী এলাকাবাসী এটাই চাচ্ছে এর ফাঁসি। ওই আমার মেয়েকে শেষ করে ফেলছে, আমি তো আমার মেয়েকে আর পাবো না। আমি আমার মেয়ের বদলি হলাম, আমি আমার মেয়ের জন্য এখন বিচার চাই। রোববার সকালে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ইরাকে সীতাকুণ্ড ইকো পার্কে শ্লীলতাহানির পর জবাই করে হত্যার চেষ্টা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে মারা যায় ইরা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে প্রধান অভিযুক্ত বাবু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। কর্মচারীর ছুরিকাঘাতে খুন হলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। এ সময় অভিযুক্ত কর্মচারী নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেল 4টার দিকে সমাজকল্যাণ বিভাগে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যা করা হয়েছে এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে যান তারা। এ সময় সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে গলা কাটা অবস্থায় দেখতে পান তারা। পাশেই বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে আসমা সাদিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চাঁদাবাজ অস্ত্রধারীদের তালিকা করা হচ্ছে। শিগগিরই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ডিএমপি হেডকোয়ার্টারে গিয়ে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা খুব শিগগির দেশব্যাপী বিশেষ করে ঢাকা থেকে আমরা শুরু করব। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। আমরা ক্রমান্বয়ে আজকের এই পর্যায়ে এসেছি জনমনে যাতে এই আস্থাটা আমরা সৃষ্টি করতে পারি যে পুলিশের যে ঐতিহাসিক ভূমিকা ছিল সেই ভূমিকায় আমরা আবার অবতীর্ণ হয়েছি এবং মানুষ যাতে মনে করে পুলিশ সত্যিকারভাবেই জনগণের বন্ধু এবং সেই হিসাবে আমরা পুলিশ ফোর্সকে পরিচালিত করব। ঈদ যতই ঘনিয়ে আসছে পাবনার মার্কেটগুলোতে বেড়েছে প্রসাধনী বিক্রি। শহরের বিভিন্ন কসমেটিক্সের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। আমদানির পাশাপাশি দেশীয় পণ্যের প্রতিও আগ্রহ দেখাচ্ছেন তারা। চাহিদার শীর্ষ তালিকায় রয়েছে দেশীয় পণ্যের ব্র্যান্ডগুলো। সোহাগ মল্লিকের ছবিতে বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। ঈদকে কেন্দ্র করে জামা জুতোর পাশাপাশি নানা পণ্যে সাজানো হয়েছে প্রসাধনীর বাজার। দোকানে দোকানে জমে উঠেছে কেনাবেচা। শহরের রবিউল মার্কেট, কাজী প্লাজা, খান বাহাদুর ও হাজি মার্কেটের প্রায় অর্ধ শতাধিক দোকানে বেড়েছে কেনাবেচা। বিদেশি পণ্যের পাশাপাশি চাহিদা বেড়েছে দেশি পণ্যের। পছন্দের পণ্য কিনতে দোকানে দোকানে ঘুরছেন ক্রেতারা। দামে কম ও মানে ভালো হওয়ায় দেশীয় ব্র্যান্ডের পণ্যের চাহিদা বেড়েছে। রূপটান প্যাকগুলা, তারপর মমতাজ যে স্কার্ফটা আছে পার্সোনাল আমি অনেক ব্যবহার করি। হাতে অনেক সুন্দর কালার আসে, দামও রিজনেবল প্রাইসের মধ্যে। কাস্টমার অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছে, এই ক্ষেত্রে আমরা আরো ভালোভাবে সেল করতে পারছি। মমতাজের প্রোডাক্ট প্রাইস অনুযায়ী কোয়ালিটিটা এত ভালো যে আলহামদুলিল্লাহ আমরা এবার ঈদে খুবই ভালো সাড়া পাচ্ছি। সবগুলা কালারই মোটামুটি খুবই ভালো, এই জন্য ফিডব্যাকগুলো ভালো আসছে আর কি।
ব্যবসায়ী নেতাদের মতে বিদেশি পণ্যের পাশাপাশি দেশীয় ব্র্যান্ডের পণ্য চাহিদা রয়েছে। বাজার মনিটরিং এর পাশাপাশি ক্রেতারা যেন ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারে সে ব্যাপারেও কাজ করছেন তারা। ব্যবসায়ীদের পক্ষ থেকে চেম্বার অফ কমার্স এটা নিয়মিত মনিটরিং করে দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং সহনীয় থাকে। ঈদকে ঘিরে জমে উঠেছে বেচাকেনা, এগিয়ে যাচ্ছে বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি দেশীয় ব্র্যান্ডগুলো। এখন পাবনা। আর এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।